এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদেরকে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার পরীক্ষার দ্বিতীয় এক্সামে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এক্সাম 2 এর যে কোশ্চেনগুলো আমরা বিগত দিন পরীক্ষা দিয়েছি, আশা করি তোমরা ভালোই দিয়েছো, কিন্তু অনেকের হয়তো সমস্যা থাকতে পারে। সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। আলোচনার প্রথম পর্যায়ে যে কোশ্চেনটা ছিল 1 নম্বরে আমাদের, সেটা ছিল কি যে ক নম্বরে কার শাসনামলে সেন বংশের ভিত্তি সুদৃঢ় হয়েছিল। এটা মূলত সেন বংশ বলতে বোঝায় যে পাল বংশের যখন শেষ হয়ে যায় তারপরের যে শাসন আমলটা সেটাই ছিল সেন বংশ, আর এটা মূলত ছিল হেমন্তের পুত্র বিজয় সেন। হেমন্তের পুত্র বিজয় সেন তিনি ছিল সেন বংশের ভিত্তিকে সুদৃঢ় মানে খুবই শক্ত এবং দৃঢ়ভাবে করছিল। খ নম্বর কোশ্চেনে ছিল ত্রিশক্তি সংঘর্ষ কি বর্ণনা করো। ত্রিশক্তি মূলত বোঝায় ত্রি অর্থ তিনটা দল বা তিনটা রাজ্যের শক্তি একসাথে মিলিত হয়ে যেটা করছিল। এই তিনটা দল কে কে ছিল? বাংলার পাল বংশরা ছিল, রাজপুতের গুর্জের প্রতিহার, দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। এই তিনটা মিলেই যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল এটাই ত্রিশক্তি বলা হয়। গ নম্বরে বলছে মিসেস জেরিন কথায় প্রাচীন বাংলার কোন শাসন ব্যবস্থার ইঙ্গিত রয়েছে ব্যাখ্যা করো। এইখানে দেখো যে প্রাচীন বাংলার যে উপরে আমরা উদ্দীপকে পড়ছি এটা সম্পূর্ণ পাল বংশের নিয়ে, পাল বংশের যে রাজত্বটা হয়েছিল সেটার উপরে ভিত্তি করেই বলা হয়েছে। তো জেরিনের মিসেস জেরিনের যে কথাগুলো বলা হয়েছে যে কোন শাসন ব্যবস্থা, এটা মূলত পাল বংশের সাথে বর্তমান যুগের সাথে প্রাচীন বাংলার ঘ নম্বরে বর্তমান যুগের সাথে প্রাচীন বাংলার উক্ত শাসন ব্যবস্থার প্রশাসনিক স্তরের কতটা মিল রয়েছে মতামত দাও। দেখো প্রাচীন বাংলা পালেদের যে শাসন ব্যবস্থায় যা যা ছিল বর্তমান সময়ের সাথে কিছুটা মিল আছে। যেমন সে সময় শাসন ব্যবস্থা ছিল, সে সময় সেনা সদস্য ছিল, আমরা তাদেরকে বলতাম সৈনিক, এখনো ছিল। তারপর অশ্বারোহী ছিল। বর্তমান সময় অবশ্য অশ্বারোহীটা নেই, কিন্তু অশ্বের মতো কিছু আমাদের যান তৈরি হয়েছে। সে সময় ছিল প্রাণী দ্বারা পরিচালিত, আর বর্তমান হয়েছে আধুনিক প্রযুক্তির দ্বারা। তো 2 নম্বর কোশ্চেনে আসি এবার। 2 নম্বর কোশ্চেনে বলছে ক নম্বর সোমপুর বিহার কে প্রতিষ্ঠা করে। তোমাদের একটা ক্লু দেই, বিহার যতগুলো আসবে এগুলো মনে রাখবা যে সব ধর্মপাল এই বিহারগুলো করছে। আর বিহার বললেই মাথায় রাখবা যে পাল যুগেই হয়েছে এটা। খ নম্বর কোশ্চেনে ছিল প্রাচীন বাংলার যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল ব্যাখ্যা করো। দেখো প্রাচীন বাংলাটা ছিল মূলত যোগাযোগ ব্যবস্থার তেমন কোনো উন্নয়ন ছিল না, কিন্তু প্রধান মাধ্যম ছিল নদী ব্যবস্থা। নদী বা তোমার ঘোড়া বলতে পারো, কিন্তু তোমাদের কোশ্চেনে দেবা যে নদী দ্বারা পরিচালিত ছিল। উদ্দীপকে বর্ণিত পোশাক সাজসজ্জার সাথে বাংলার কোন যুগের মিল খুঁজে পাওয়া যায়। গ নম্বর কোশ্চেন ছিল এটা মূলত ছিল মধ্যযুগ। কারণ মধ্যযুগে মহিলারা পায়ে আলতা দিত, কপালে কুসুম, গলায় হার, আঙ্গুল আংটি ইত্যাদি দিয়ে সাজত, এবং বিয়েতে খাবার হিসাবে পরিবেশন হতো ভাত, মাছ, মাংস, সবজি, দই, ক্ষীর, মিষ্টি, এগুলো। নিপার বান্ধবীর বিয়েতে ঘ নম্বর কোশ্চেন ছিল নিপার বান্ধবীর বিয়েতে পরিবেশিত খাবার আবহমান বাংলার খাদ্য তালিকার অন্তর্ভুক্ত, উক্তিটি বিশ্লেষণ করো। এই খাবারের সাথে বর্তমান খাবারের যে সামঞ্জস্যতা বা একতা আছে সেটার উপর বেসিক করে তোমার কিছু কথা লিখতে হবে। 3 নম্বর কোশ্চেন ছিল বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে। বৈষ্ণব ধর্মের প্রবর্তক, আচ্ছা এখানে কোশ্চেন হচ্ছে যে বিষ্ণুর উপাসকদেরকে বলা হয় বৈষ্ণব, আর বৈষ্ণব ধর্মটা প্রচার করা হয়েছে মূলত মধ্যযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু। উনি ছিলেন একজন সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রচার করছিলেন। তো খ নম্বর ছিল নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণগুলো চিহ্নিত করো। নবাব সিরাজদৌল্লার যে কারণগুলো ছিল তার ভিতরে প্রথম কারণ ছিল যে অভ্যন্তরীণ ষড়যন্ত্র।
তারপর আত্মীয়তার ভিতরে যেমন ঘোষেটি বেগম তার আপন ফুফা ছিল, সরি খালা, উনি সবচেয়ে বড় করে, এবং তার যে মন্ত্রী ছিল মীর জাফর, সেই মূলত এই ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারী ছিল। এছাড়াও ব্রিটিশ যে সেনা সৈন্য ছিল তাদের কিছু কিছু সদস্য এমনভাবে পরিকল্পনা করে যে রাজা যাতে খুব সহজে নেমে যেতে পারে। তার ভিতরে একটা ছিল কি, যে কলকাতার দেবালয় বন্দরে প্রথম তারা যখন আসার পরিপ্রেক্ষিতে ওইখানটা নিজেদের বলে দাবি করে নিল এবং ওরা ওইখানে দুর্গ গড়া শুরু করলো। কিন্তু রাজার কাছ থেকে যখন তারা প্রথমে নিয়েছিল তখন বলে দিয়েছিল যে এইখানে কোনো দুর্গ বা সামরিক স্থাপনা করা যাবে না, কিন্তু রাজাকে ওভারটেক করে তারা এটা করছিল। যাই হোক, এর পরিপ্রেক্ষিতে রাজার সাথে ব্রিটিশ সৈন্যদের একটা বিরোধ বাধে। এই বিরোধের পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে নবাব সিরাজউদ্দৌলার পতনের দিকে যায়। তারপর আছে শাসক রফিকের সাথে পাঠ্যপুস্তকে যে শাসনের মিল রয়েছে তার শাসন ব্যাখ্যা করো। দেখো, আমাদের উদ্দীপকে ছিল শাসক রফিকের নাম ছড়িয়ে পড়েছিল সবখানে, তিনি তার রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সচেষ্ট হন। ব্যবসা বাণিজ্যের সুবিধার কথা চিন্তা করে তিনি রাজধানী নদী তীরবর্তী অঞ্চলে স্থানান্তর করেন। তিনি রাজ্যকে সম্প্রসারণের জন্য অশ্বারোহী বাহিনী গড়ে তুলেছিলেন। তো গ নাম্বার কোশ্চেনে ছিল শাসক রউফের সাথে পাঠ্যপুস্তকের যে শাসকের মিল রয়েছে তার শাসন ব্যাখ্যা করো। মূলত এই শাসন ব্যবস্থাটা ছিল গিয়াসউদ্দিন ওয়াজ খলজির যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার সাথে উপরের উল্লেখিত যে উদ্দীপক আমরা দিয়েছিলাম তোমাদের কোশ্চেনে, এটার সাথে হুবহু মিল আছে। ঘ নাম্বারে কোশ্চেন ছিল, তুমি কি মনে করো রউফের মতো এক শাসক ও শিল্প সাহিত্য একজন পৃষ্ঠপোষক ছিল? মতামতের পক্ষে যুক্ত। অবশ্যই উনি যে শাসন ব্যবস্থাটা প্রসার করছিল এবং ভিতটার মজবুত করছিল, ওই শাসন ব্যবস্থাটার সাথে বর্তমান রউফের শাসন ব্যবস্থার হুবহু মিল আছে। 4 নাম্বার কোশ্চেনে ছিল ক নাম্বারে যে ছোট সোনা মসজিদের নির্মাতা কি? তো ছোট সোনা মসজিদের নির্মাতা একজন আর শাসন ব্যবস্থা ছিল আরেকজনের। নির্মাতা ছিল জৈনক ওয়ানি মুহাম্মদ, কিন্তু ওই সময় শাসন ব্যবস্থাটা ছিল আলাউদ্দিন হুসেন শাহর শাসন। কোশ্চেন কিন্তু কখনো তোমাদের ঘুরে আসতে পারে যে কোন শাসন ব্যবস্থায় ছোট সোনা মসজিদ নির্মাণ করা হয়, তো সেই ক্ষেত্রে লিখবা আলাউদ্দিন হুসেন শাহ। আর যদি ব্যক্তির নাম উল্লেখ করে সেক্ষেত্রে লিখতে হবে জৈনক ওয়ানি মুহাম্মদ। খ নম্বর কোশ্চেন ছিল মধ্যযুগের হিন্দুরা কি ধরনের সামাজিক রীতিনীতি পালন করত? মধ্যযুগের হিন্দুরা মূলত 3টে বিষয় উপরে তাদের সামাজিক রীতিনীতি পালন করত। একটা বিবাহ, জন্ম আর মৃত্যু, এর উপরে বেসিক করে যে কথাগুলো আছে আর কি। গ নম্বর কোশ্চেন ছিল উদ্দীপকে উল্লেখিত বিভিন্ন পেশাজীবীদের সাথে কোন যুগের পেশাজীবীদের মিল আছে? এটা হবে মধ্যযুগের যেসব পেশাজীবী ছিল সেই পেশাজীবীদের সাথে আমাদের উদ্দীপকের পেশাজীবীদের মিল ছিল। ঘ নম্বর কোশ্চেন ছিল মধ্যযুগের কৃষি ছিল একটি সম্মানজনক পেশা, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। কৃষি ব্যবস্থা সে সময়ও উন্নত ছিল, সে সময় যতটা উন্নত ছিল না, কিন্তু তার উপরেই নির্ভরশীল ছিল। আমাদের সমাজ ব্যবস্থাটা পুরোটাই ছিল কৃষি নির্ভর। আর বর্তমান সময়ে এসে আমাদের কৃষির উপরে নির্ভরশীলতা অতটা সেই সময়ের মতো অতটা বেশি ছিল না, কিন্তু আমরা এখনো নির্ভরশীল। তো সেই হিসাব অনুযায়ী বলা যায় যে কৃষি ব্যবস্থা সে সময় যেমন ছিল বর্তমান সময়ের উপরেও সেই একই অবস্থা। 5-এর ক নম্বরে ছিল ইতিহাস শব্দের অর্থ কি? ইতিহাস শব্দের অর্থ হচ্ছে অতীত সম্পর্কে জানা বা অতীত ইতিহাসকে জানা, ঐতিহ্যকে জানা। ইতিহাস ও ঐতিহ্যের ধারণা দাও। ইতিহাস কি আর ঐতিহ্য কি? দেখো, ইতিহাস হচ্ছে আমরা যা কিছু করতেছি, এই যে পাস্ট হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইতিহাস হয়ে যাচ্ছে। আর ঐতিহ্য কি? যে কোনো জিনিস যেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। যেমন আমাদের মনে করো বাংলার দেশের ক্ষেত্রে বলি, উদাহরণস্বরূপ শহীদ মিনার, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। কারণ কি এই গৌরব মহিমান্বিতর কারণে আমাদের এই দেশটা পেয়েছে। গ নম্বর কোশ্চেনে ছিল শিক্ষক তার আলোচনার কোন ঐতিহাসিককে ইঙ্গিত দিয়েছেন এবং ইতিহাস তার অবদান ব্যাখ্যা করো। শিক্ষক মূলত হেরোডোটাসের কথা বলছিল।
শিক্ষক হেরোডোটাস। হেরোডোটাস কে ছিলেন? হেরোডোটাস ছিলেন ইতিহাসের জনক, যিনি মূলত এই ইতিহাস শব্দটা প্রথম ব্যবহার করছিলেন এবং ইতিহাসের বিষয়বস্তু যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা যায় এবং বিজ্ঞান নির্ভর, সেটাই মূলত প্রচার করছিলেন। ঘ নাম্বার কোশ্চেনে ছিল শিক্ষকের সর্বশেষ উক্তিকে আলোকে ইতিহাসের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করো। সর্বশেষ যে উক্তিটি ছিল ওটা ছিল মূলত E.H. কার, ঐতিহাসিক E.H. কারের সংজ্ঞার সাথে রিলেটেড। আশা করি সলভ ক্লাসটা তোমাদের অনেক সাহায্য করবে এবং কোথাও যদি ভুল বা ভ্রান্তি থাকে সেগুলোর সমস্যার সমাধান হয়ে যাবে আমার এই লেকচার। আজকের মতো বিদায়, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।